চিত্তচিরে চৈত্র মাস। মম সাহা। পর্ব ২৩। নিবিড়, নিশ্চুপ স্বচ্ছ জলে পরিপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশের বেঞ্চিতে বসে আছে অহি এবং নওশাদ। রোদ ঝিমিয়ে বিকেল প্রায়। প্রকৃতিও বেশ চুপচাপ। নওশাদ তাকিয়ে আছে অহির দিকে, চোখে মুখে তার প্রশ্নের ছড়াছড়ি। ভেতরের অনুভূতিরা অধৈর্য, উৎকণ্ঠিত। কিন্তু সে অহিকে সময় দিল, নিজেকেও প্রস্তুত করল অপ্রস্তুত কিছু শোনার জন্য। অহি দীর্ঘক্ষণ সময় নিল। কিছু কথা যখন বলা হয় না পরিস্থিতির চাপে, তখন তা যুগ যুগ ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায়। চাইলেও তখন আর তা খুব সহজে মেলে ধরা যায় না। অহির অবস্থাও ঠিক তাই। খুব বাজে অভিজ্ঞতা ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আজ তা ধুলো পড়ে ধোঁয়াশা হয়ে গেছে। সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই। প্রায় মিনিট 10 পর অহি মুখ খুলল, কণ্ঠধ্বনিরা প্রস্তুত হল বিভীষিকাময় কথাগুলো বলার জন্য। ভীষণ বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে সে বলা শুরু করল। ছোটবেলা থেকেই আমার মা আমার ব্যাপারে ভীষণ উদাসীন ছিল, সেই উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গিয়েছে বড় বিপর্যয়। আমার বয়স তখন 7 কিংবা 8 হবে। বাবা মায়ের একদিন তুমুল কথা কাটাকাটি, অবশেষে কথা কাটাকাটির অবসান ঘটল আমাকে গৃহান্তর করার মাধ্যমে। মায়ের জেদের কারণে আমার এত বড় বাড়ি, এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পাঠানো হয় হোস্টেল। জীবন বোঝার আগেই যৌনতার লালসার শিকার হব তা হয়তো কারোই জানা ছিল না। হোস্টেলের পর্যবেক্ষণ করত এক মামা ছিল যে সব বাচ্চাদের আদর করত। আমাদের চকলেট দিত, কোলে নিয়ে ঘুরত। আমি খুব কমই মামার সান্নিধ্যে যেতাম। ছোটবেলা থেকে খুব চুপচাপ থাকার কারণেই মানুষের সাথে কম মিশতাম। তখন সময়টা শীতকাল, ডিসেম্বর বা জানুয়ারির দিকে। হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত সদস্য ছুটিতে। আমি বিকেলে হোস্টেলের পেছনের দিকে বাগানে খেলছিলাম। ফুল আমার প্রিয় ছিল বিধায় সেটা নিয়েই নিজের আপন মনে হাবিজাবি একে খেলায় মত্ত ছিলাম। এর মাঝেই সেই লোকটা এলো যে সব বাচ্চাদের আদর করত। তথাকথিত নিয়মে সে আমার মাথায় গালে হাত বুলিয়ে দিল, চকলেট দিল, অথচ আমি নিলাম না। বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়া উচিত না। মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল, আমি তো খুশিতে আত্মহারা। আমাকে হাসি খুশি দেখে মামা কোলে নিলেন। আমিও বেশ আনন্দে কোলে উঠে গেলাম। যখন আমি ফুল নিয়ে ব্যস্ত তখন অনুভব করলাম আমার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যথার চোটে চোখে টলমলে অশ্রুদেরও ভিড় জমে গেল। আমি উফ করে শব্দ করে উঠলাম। মামার দিকে তাকিয়ে বললাম, মামা, ব্যথা। মামা বিদঘুটে হেসে বলল, আদর করলে একটু ব্যথা লাগবেই। মামা, তো তোমাকে আদর করছি। আমি তবুও কিছুটা মোচড়ামুচড়ি করছিলাম, অস্বস্তিতে ভরে গেছে আমার শরীর। আমার ছোট নাজুক শরীরটা তখন মামার হাতের মুঠোয়, সে যেভাবে পেরেছে সেভাবে ছুঁয়ে দিয়েছে। তারপর বাগানের মালি কাকাকে আসতে দেখে সে আমায় ছেড়ে দিল। তারপর আমি ফুলটা ছুঁড়ে ফেলে নিজের ঘরে চলে গেলাম। দীর্ঘ বক্তব্যের পর থামল অহি। অদ্ভুতভাবে নওশাদের চোখে অশ্রু থাকলেও অশ্রু নেই অহির চোখে, অথচ তার কণ্ঠনালী কাঁপছিল। অহি মাথা নিচু করল, ডান হাত দিয়ে অনবরত নিজের বাম হাত মুচড়োচ্ছিল। তার যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি রইল না নওশাদের। তাই তো সে গলা পরিষ্কার করে বিবশ কণ্ঠে বলল, আজ না হয় থাক। অতীত না হয় অতীতই থাকুক। অহি হাসল, তাচ্ছিল্য করে বলল, ঘৃণা হচ্ছে তাই না আমার উপর? হওয়াটাই স্বাভাবিক। অহির কথার ধরনে হতবিহ্বল নওশাদ। তাজ্জব হয়ে বলল, কি বলছেন? আপনার খারাপ লাগছে বিধায় না করেছি। অহি হাসল, দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর খারাপ লাগে না। এত বছর নিজের মাকেও বলতে পারিনি এসব কথা। কেবল আমি আর আমার ওই আল্লাহ জানত আমি যে কি লুকিয়ে বেঁচেছিলাম। আজ যেহেতু বলা শুরু করেছি, তাহলে বলি কথাটাই যেন কেমন নিবিড় আর্তনাদ ছিল। বিদঘুটে অতীত বের করে মন হালকা করার একটা হাহাকার ছিল যা ছুঁতে পারল নওশাদকে। সে ধীর কণ্ঠে বলল, আমি শুনছি, তবে আপনি বলুন। অহি পুকুরের ঝলমলে স্বচ্ছ জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করল। সেই দিন আমার সাথে ঘটা বিদঘুটে ঘটনাটা কিঞ্চিত নাড়িয়ে দিয়েছিল আমাকে। কই, বাবা চাচা সবাই তো আমাকে আদর করত, কিন্তু কখনো এমন ব্যথা দেওয়া আদর তো করত না। সন্ধ্যার দিকে যখন সব নিরিবিলি মালি কাকা এলেন আমার ঘরে, আমি তখন পড়ার টেবিলে বই নিয়ে বসেছি। কাকা এসেই আমার পাশে হাঁটু ভেঙে বসলেন, তার চোখে মুখে কি যেন একটা হাবভাব। সে আমাকে কেমন ক্ষীণ কণ্ঠে বললেন, তোমার সাথে ফজলু কিছু করছে। আমি এক ঝটকায় বুঝে ফেললাম কাকা বিকেলের সেই ঘটনার কথা বলছে।
আমি ভয় পেয়ে গেলাম, অনবরত ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বললাম, না। মালি কাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তখনই। আমার ছোট মনে তখন অনাকাঙ্ক্ষিত ভয়েরা হানা দিল। সেই ঘটনার 3 দিন পরের কাহিনী। আমি রাতে খাবারের পর দাঁত ব্রাশ করতে করতে হোস্টেলের পিছনের বারান্দায় গেলাম, যেটা আমার অভ্যাস ছিল। সেখানেই হোস্টেলের কর্মচারীদের কোয়ার্টার ছিল। আমি হঠাৎ ভীষণ হাসাহাসির শব্দ শুনলাম ওই মামার ঘর থেকে। তার দরজাটাও হালকা খোলা ছিল। আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই ঘরটাতে। কিন্তু দরজা পুরোটা হাত দিয়ে খুলে দিতেই আমি হতভম্ব। ভেতরের দেখা দৃশ্যটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এত অপ্রত্যাশিত কিছু ছিল। আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিলেন সে ঘরে। আমি ভয় পেয়ে ছুটে আসতে নিলেই খালা দৌড়ে এসে ধরে ফেললেন আমায়। মামার চোখে তখন উপচে পড়া লালসা। মামার লালসাকে সায় দিলেন খালাও। সে আমাকে জোর করে ধরে আমার জামার পেছনের চেইনটা খুলে দিলেন। একজন মহিলা, যার কন্যার বয়সী হয়তো ছিলাম আমি, সে কিনা মামাকে খুশি করতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল। মামার এলোমেলো নোংরা ছোঁয়ায় আমি নেতিয়ে গিয়েছিলাম। তারপর কথা থেমে গেল অহির। তুমুল কান্নায় ভেঙে পড়ল সে। নওশাদও আবিষ্কার করল তার হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় বেশি বিট করছে। অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর। ঘৃণায় ভরে উঠেছে অনুভূতিরা। ছোট একটা মেয়েকেও কিনা ছাড় দেয়নি। সে চাইল অহির কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু সে তা করল না। কারণ অহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়ার স্মৃতি কিলবিল করছে। নওশাদের সঠিক ছোঁয়াও হয়তো আরেকটা ভিন্ন ঘৃণার সৃষ্টি করতে পারে। তাই নওশাদ নিজেকে সংযত করল। কাঁদতে দিল অহিকে। অহি কাঁদল পাহাড়ের মতন অটল। অহি নিমিষেই গলে জল। কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফুরালো সে ভেজা কণ্ঠে বলল, নওশাদ, জানেন সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। আমার সাথে খারাপ ঘটতে গিয়েও ঘটেনি। আমার চিৎকারে মালি কাকা ছুটে এসেছিল, হইচই শুনে ছুটে এসেছিল আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম। আমি ততক্ষণে নেতিয়ে পড়ে গিয়েছি। কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই। অতঃপর মেমরা আমাকে বলে এসব নাকি খারাপ কথা, মানুষ জানলে আমায় নোংরা বলবে, তাই যেন কাউকে না জানাই। আমিও তাই লুকিয়ে গেলাম সবটা। ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই, কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে। মিছে অজুহাত দেখিয়ে বলেছিল আমি নাকি থাকতে চাচ্ছি না আর সেখানে। তারপর থেকে সে ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রোগীতে রূপান্তরিত করল। কাউকে বলতে না পারার কারণে খুব বাজেভাবে পোকায় খেয়ে ফেলল আমার ভেতরটা। এরপর থেকে আমি ফুল সহ্য করতে পারতাম না। মাঝে সাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণাও জাগত। এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল। নওশাদ চুপ, নিরুত্তর। অহির ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ পাওয়া গেল। কিছুটাক্ষণ দুজনে চুপ থাকার পর উঠে দাঁড়াল অহি। ক্ষীণ স্বরে বলল, বুঝলেন তো নওশাদ, মনের মাঝে যেই ঘৃণা আছে তা নিয়ে আমি আরও একজনকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমি জানি মানুষটা আমার না। আর আমিও তো পবিত্র না গে। আমার কাছে কারো বিদঘুটে ছোঁয়া আপনার অপবিত্রতা হতে পারে না। আর ভালোবাসার কথা তো আপনিই বললেন, সে মানুষ যেহেতু আপনার না, তবে যে মানুষ আপনাকে ভালোবাসছে তাকে না হয় আগলে নিন গু। হয়তো পারব না। আমার এমন কলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না। আপনার ভালোর জন্য বলছি, ভুলে যান ভালো লাগাকে গু। কথা শেষ করেই অহি পা বাড়াল নিজ গন্তব্যে। নওশাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল, কি আশ্চর্য! আপনি আমার ভালো চাইলেন, অথচ আমায় চাইলেন না। কথার মাঝে কি যেন একটা ছিল যা থামিয়ে দিল অহির পা। পিছুটান তো অহির জন্য না, তবে আজ কেন থামিয়ে দিল তাকে সে পিছুটান? 6-0। চিত্রার কোচিং শেষ হতে হতে সন্ধ্যা নামল প্রকৃতিতে। সোডিয়ামের আলোয় রাস্তাঘাট উজ্জ্বল। চিত্রা খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনল আর হেলতে দুলতে হাঁটা ধরল নিজের বাড়ির পথে। কিছুদূর যেতেই তার চোখ আটকাল পরিচিত মানুষটার দিকে, অথচ মানুষটার এখানে থাকার কথা না। যেই মুহূর্তে চিত্রা তাকে ডাক দিতে নিবে, মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশের একটা আধার গলিতে ঢুকল। চিত্রারও কি যেন মনে হল, সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আধার গলিতে প্রবেশ করল। বেশ কতগুলো নোংরা গলি, ভুতুরে প্রকৃতি পার হয়ে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করল চিত্রা। কেমন অদ্ভুত এক দুনিয়া! চিত্রা হতভম্ব আশপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে। সভ্য সমাজে অসভ্যের স্থান দখল করা পতিতালয়ে এসে পড়েছে সে। ধানমন্ডির রাস্তা পার হয়ে অনেকটা দূরেই যে চলে এসেছে সে, তা আর বুঝতে বাকি রইল না তার। চিত্রা বেশ অবাক হয়েছে অমন মানুষকে এইরকম একটা জায়গায় আসতে দেখে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তার শরীর। মৃদু কম্পন দেখা দিয়েছে তার শরীরের শিরায়।
তন্মধ্যে কেমন বিদঘুটে হাসি দিয়ে একটা লোক বল, কি সুন্দরী, দাম কত তোর? কিশোরী চিত্রা আরও খানিকটা ভয় পেয়ে যায়। সে আর কোনো কথা না বলে যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তাতেই ছুট লাগায়। পেছন থেকে মদো খেয়ে নেশায় বিভোর হওয়া লোকটার বিদঘুটে হাসির শব্দ ভেসে এল। চিত্রা চোখমুখ বন্ধ রেখেই যেন ছুটে চলল। কতটা দৌড়িয়েছে তার জানা নেই। তার দৌড়ানোর সমাপ্তি হল একটা শক্ত সামর্থ্য দেহের সাথে ধাক্কা খাওয়ার পর। কি ব্যাপার, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি? এভাবে চোখমুখ বন্ধ রেখে কোথায় যাচ্ছ? সামনের পুরুষটির কথায় চোখ মেলে তাকাল চিত্রা। গলা শুকিয়ে কাঠ প্রায়, তবুও বেশ কষ্টে সে উচ্চারণ করল, একটু পানি দেন বাহার ভাই। চিত্রার এমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হল বাহার। দ্রুত পাশের দোকানটা থেকে পানির বোতল কিনে আনল। চিত্রার দিকে বাড়িয়ে দিল সে পানির বোতল। চিত্রা ডানবামে না দেখেই ধকধক করে বেশ খানিকটা পানি পান করল। অতঃপর জোরে জোরে শ্বাস নিতে লাগল। বাহার ভ্রু কুচকাল, অবাক কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে? হাঁপাচ্ছ কেন? চিত্রা বেশ কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করল। তারপর বেশ ভাবুক স্বরে বলল, বাহার ভাই, সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন? ধুলো পড়েছে চেহারায় আর আমরা মুছছি আয়না। আসলে আমরা রহস্যের সঠিক রাস্তায় এখনো হাঁটাই ধরিনি। চলবে।